আমরা দুজন হেঁটে যাচ্ছিলাম মুসলিম বাজারের জাস্ট উত্তর পাশের রাস্তা দিয়ে। হেঁটে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে একটা কালো গাড়ি এসে থামলো। সিভিল পোশাকের লোকজন নেমে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল, আর ওর হাত থেকে মোবাইল নিয়ে আমাদেরকে একটা মাইক্রোতে তুলে নিল। কালো গাড়িতে করে সাদা পোশাকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। আশিকের ছোট ভাই হামিদুর রহমান ও পরিবারের সদস্যরা এ খবর শুনে আশিককে কল দিলে অপরিচিত এক ব্যক্তি ফোন রিসিভ করে। এ সময় অপর প্রান্ত থেকে হইচইয়ের শব্দ শোনা যায় এবং কোনো কথা না বলেই ফোন কেটে দেওয়া হয়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পরিবার। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। কালশি ফ্লাইওভারের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। এরপরে ওরা একটা মাঠের ভিতরে ঢুকালো। আমার তখন চোখ বাঁধা, হাত বাঁধা। গাড়ি থেকে নামানোর পর ওরা আমাকে একটা দোতলা ঘরের মতো নিয়ে গেল, একটা সিঁড়ি দিয়ে দোতলা ঘরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটা ফুটা সম্পন্ন, যেটাকে ইলেকট্রিক চেয়ার বলে, ওটাতে বসালো। বসার পরে হাতের বাঁধন খুললো, চোখ বাঁধা ছিল। তখন হাত দুটো চেয়ারের হাতলের সাথে বেঁধে ফেললো। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারি দলের কোনো গ্রুপ তাকে গুম করতে পারে বলে পরিবার অভিযোগ করে। আশিকের নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় জিডি করা হয়। বিএনপির পক্ষ থেকে অবিলম্বে প্রশাসনকে আশিকের অবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছিল। বলছে, তুমি কখনো বোমাবাজি করছো, কোনো গাড়িতে আগুন দিছো? বলছে, না, আমি কেন বোমাবাজি করবো, আমি কেন গাড়িতে আগুন দিব? এটা বলার সাথে সাথে বলো, আচ্ছা তোমাকে দেখাচ্ছি মজা। ওরা হাত খুলে ফেললো, চেয়ারের হাতল থেকে ব্যান্ডেজ খোলার পরে ওরা আবার আমাকে দুই হাতের সামনে এনে দুইটা হ্যান্ডকাপ লাগালো। হ্যান্ডকাপ লাগানোর পরে ওরা আমাকে হাতে উপরে দিয়ে একটা আংটার সাথে লাগালো, যেটাকে কফি কল বা ক্রেন বলে, ওটা দিল। ওরা একটা সুইচ দিল, ক্রেন যখন আমার হাতটাকে উপরে টেনে তুললো, তখন আমি মাটি থেকে আলগা হয়ে গেলাম। তখন আমার চোখ বাঁধা। ওটার পরে দুই পাশ থেকে দুইজন লোক লাঠি দিয়ে আমাকে প্রচণ্ডভাবে মারতেছিল। আমরা কোথায় মিছিল করছি, কোথায় কি করছি, সরকার বিরোধী কী কাজ করি, এটার সাথে কারা জড়িত, ছাত্রদলের প্রেসিডেন্ট আব্দুল কাদের বিয়াজওয়াল কোথায় আছে, এসব সন্ধান দেওয়ার জন্য বললো। আমি তো জানি না, ওনার সাথে তো আমার যোগাযোগ নাই। তো ওনার অফিসটা আমরা চিনতাম, যেখানে আমরা বসে মালিবাগে, ওই অফিসের অ্যাড্রেস দিলাম। বলছে না, এখানে তো উনি থাকেন না। তো বলছে, তাহলে তো আমরা জানবো না। বলছে, তোমাদের তাহলে নির্দেশ কীভাবে আসে? বললাম, এটা দপ্তর সম্পাদক জানিয়ে দেন, এটা বিজ্ঞপ্তির মাধ্যমে দেন। মেধাবী ছাত্রনেতা মফিজুর রহমান আশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি স্যার এএফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। আমার প্রচণ্ড প্রস্রাবে ধরছে। আমি বলছি, স্যার আমাকে একটু বাথরুমে নিয়ে যান। তখন সে বলছে, না, পরে। সে আমাকে এই 8 ঘন্টায় প্রস্রাবে করতে দেয় না, এমন অবস্থা। আমার এত যন্ত্রণা, যেটা কারণে আমার প্রস্রাবে খুব সমস্যা হয়ে গেছে পরবর্তীতে। প্রথমত শখ, দ্বিতীয়ত প্রস্রাব আটকে রাখা, কারণ বারবার ঘন ঘন প্রস্রাব হতো। ওরা আবার আমার প্রস্রাব নিয়ে গেছিলো, একদিন টেস্ট করলো। কি টেস্ট করছে সেটা তো আর জানি না। এরকম একদিন ঘটনা করলো, এই রংপুরের ছেলেটা, ওই ছেলেটার নামটা ঠিক আমার মনে নাই, ও হলো খুবই ভয়ঙ্কর। আর গোপালগঞ্জের ছেলেটা আরও ভয়ঙ্কর। আরেকদিন যখন আমাকে নিচের রুমে আটকে রাখলো, ওই রুমে আমি ঠিক একইভাবে সেই 3টা বাজে আসলো ওই দিন ডিউটি শিফটে। বললাম যে আমাকে একটু পানি এনে দেন। আমি ডাইরেক্ট লাইনের পানি খেতে বলতাম। আমি তো এগুলো, এই পানি খেলে আমার খুব সমস্যা হয়। ওরা কী করতো, ওরা যে পানিগুলো খায় আর কি, ফিল্টার করা পানিগুলো এনে দিত বোতলে করে। তো বললাম যে, স্যার আমাকে 1 বোতল পানি এনে দেন, 2 লিটারের বোতল। সে আমাকে পানি দিল না, উল্টা আমার মাথায় জানালা দিয়ে এমন জোরে একটা থাপ্পড় মারলাম, আমি মাটিতে পড়ে গেলাম। নিখোঁজের পর আশিকের পল্লবীর বাসার রুমটি তালাবদ্ধ ছিল। তার ভাই তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং রুমে কোনো আলামত পাওয়া যায়নি। ভবনের এক বাসিন্দা জানান, আশিক বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা দেশের সব হাসপাতালে তার মরদেহ খুঁজে ফিরেছে। চতুর্দিকে সবাই পাগল হয়ে গেছিল। যখন কোথাও লাশ পাওয়া যায়, তখন দৌড়ে যায় যে এটা লাশটা কি আমার কিনা। পরে আমি বের হওয়ার পর শুনলাম, ওরা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেল, গাজীপুর, চিটাগং, ঢাকা, যত জেল আছে সব জেলে ওরা খোঁজখবর নিছে। আমার মা তো একদম পাগল হয়ে গেছিলেন। নির্যাতনের মাত্রা এতই বেড়ে গিয়েছিল, আশিকের তখন মনে হতো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। কখন না কি ঘটে যায়, সকালে এক ধরনের কথা বলে, আবার দুপুরে একজন ডিউটি করতে আসে, ও আরেক ধরনের কথা বলে, আবার রাত্রে যে ডিউটি করে সে আবার আরেক ধরনের কথা বলে। ওদের ওখানকার যে কমান্ড আছে, ডেলি চেঞ্জ হয়। কখন কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝার সুযোগ নাই।
গুম হওয়া কয়েকজন থেকে আশিককে আলাদা রুমে নিয়ে যাওয়া হয়। ক্রসফায়ার দেওয়ার জন্য যে রুমে রাখা হতো, গুমের 1.5 মাস পরে সেখানে নেওয়া হয় তাকে। একজন অফিসার এসে বলল, আজকে তো এখান থেকে 2জনকে নিয়ে গেছে, ওদেরকে ক্রস ফায়ার দেওয়া হবে। ডিসেম্বরের লাস্ট উইকে, এটা 2013 সালের ডিসেম্বর লাস্ট উইকে। তখন এটা শোনার পর আমি খুব ভয় পেলাম যে যাক, আল্লাহ আমাকে সেভ করলো। এরপর যখন আমাকে নিচে নিয়ে যাওয়া হলো, রুমে বন্ধ করলো প্রথম দিন, এটা হয়তো খুব সম্ভবত জানুয়ারির ফার্স্ট উইকের দিকে, তারিখ তো আর দেখার সুযোগ ছিল না। সে সময় যখন আমাকে বাইরে থেকে রুমটা লক করে দিল, তখন আমার মনে খুব ভয় জাগলো যে আমি তো মনে হয় আর বের হতে পারবো না। কারণ আমাকে তো আগের লোকজনই বলছিল, ওদের ডিউটিরত লোকজন বলছে যে ওই রুমে নিয়ে গেলে তো কাউকে ছাড়ে না, ক্রস ফায়ার দিয়ে দেয়। এটা আমাকে খুব আমি খুব বেশি আতঙ্কিত এবং খুব ভীত ছিলাম। এই দুইটা বিষয় আমাকে খুব আতঙ্কগ্রস্ত করেছিল। হয়তো মনে করছিলাম আমি মনে হয় আর বের হতে পারবো না। মফিজুর রহমান আশিক মনে করেন বিএনপির তৎপরতার কারণে ক্রসফায়ারের হাত থেকে রক্ষা পান। গুম থেকে মুক্ত হওয়ার পর কি করতে হবে তাও তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ করলো, কি করতে চাও তুমি, কোথায় যাবা, তুমি এতদিন কোথায় ছিলে, জিজ্ঞেস করলে তুমি কি বলবা। আমি বললাম যে কি বলবো, আমি নিজেকে একটু লুকিয়ে রেখেছিলাম, যেহেতু দেশে আন্দোলন চলছে, গুম খুন হচ্ছে, সেজন্য আমি নিজে একটু সেভের জন্য লুকিয়ে রেখেছিলাম। তারা বলে যে না, তুমি সেটা বলো না, তুমি বলবো যে তুমি ইন্ডিয়াতে ছিলা 2 মাস, ইন্ডিয়াতে ঘুরতে গেছিলা। আচ্ছা ঠিক আছে স্যার, তুমি কিন্তু কোনো সাংবাদিকের সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। তখন এটা বলার পরে ওরা আমাকে নিচে নিয়ে আসলো। ওই যে সার্জন ছিল, বললো, আমার মাথার চুল আশ্রয় দিল, বলছে ভাই শোনো, তুমি এখন মুক্তি পাইছো, তুমি বুঝবা, এখান থেকে বুঝার পরে মুক্ত জীবনটা কিরকম আর এখানকার জীবনটা কেমন, তুমি নিজের থেকে অন্তত 1-2 মাস কোথাও আত্মগোপন করে থাকবা, যাতে তোমাকে আর কেউ খুঁজে না পায়। 2 মাস গুম থাকার পর যখন মুক্ত হলেন, বুঝতে পারলেন র‍্যাব 1-এর আয়নাঘরে বন্দী ছিলেন তিনি। গুমের মাস্টারমাইন্ড ছিলেন যারা, তাদের আইনের আওতায় আনার দাবি জানান এই ছাত্রনেতা। আসাদুজ্জামান নূর যখন নীলফামারীতে আক্রান্ত হয়, তখন কিন্তু বেশ কিছু লোকের ক্রস ফায়ার দেওয়া হয়েছিল। একদিন রাতে হঠাৎ করে ওখানকার দায়িত্বরত যে একজন ইন্সপেক্টর, খুব সম্ভবত পুলিশের হবে, ওই ইন্সপেক্টরের বাড়িও খুব সম্ভবত চট্টগ্রামে, তার ল্যাঙ্গুয়েজ আমি বুঝতে পারলাম চট্টগ্রামের। সে বলল যে আজকে আমাকে আসাদুজ্জামান নূর স্যার ফোন করেছিল। আমি তো আর তখন জানি না যে আসলে নূর কেন তাকে ফোন করেছিল। আমি যখন বের হলাম, তখন আমি একদিন নিউজে দেখলাম, পেপারে প্রথম আলোতে দেখলাম যে আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা হয়েছিল, এতজন লোক ক্রস ফায়ার গেল, হ্যাঁ, এতজন লোককে র্যাব গুম করেছিল, পরে ছেড়ে দিয়েছিল। বুঝলাম যে আসাদুজ্জামানের ঘটনাটা, তখন আমার মনে আসলো যে এই ঘটনাটাও র্যাব করেছিল। যখন ট্রেন চলাচল করতো, মনে হতো যে আমার কানের উপর দিয়ে ট্রেনটা চলে। আবার মনে হতো বিমান যখন ওঠানামা করে, তখন মনে হতো আমার খুব কাছেই বিমানটা ওঠানামা করতেছে। তখন এটা আমি ধারণা করলাম এটা হলো উত্তরা র্যাব 1 হবে। ওই র্যাব 1-এর এই ছিল। পরে আমি বের হওয়ার পর আমি নিজেই ওটাকে ঘুরে আসলাম, দেখলাম যেটা র্যাব 1। এটা র্যাব 1-এর একটা যে অফিস বিল্ডিংয়ের ভিতরে একটা ঘর আছে, এটা হলো অনেকে গোলঘর বলে। গোলঘর আমি দেখিনি ঠিক, বাট উপরে টিন আছে, টিনের মাঝে মধ্যে বৃষ্টি হলে বা কিছু একটা পড়লে বোঝা যেত এখানে টিন আছে, সেটা বোঝা যেত। এবং পাশে খুব কাছে একটা মসজিদ আছে। হ্যাঁ, আমি তখন থেকেই বুঝলাম যে এটা খুব সম্ভবত র্যাব হবে। পরে আমি এসে দেখলাম যে হ্যাঁ, এটা তো র্যাব 1-ই। গুম কমিশনে লিখিত অভিযোগ করেছেন, তবে বিচার পাবেন কিনা জানেন না। আক্ষেপ করেই ছাত্রনেতা বলেন, দল তাকে সঠিকভাবে মূল্যায়ন করেনি। গুম থেকে ফেরত আসার পরে আমি চেয়েছিলাম ছাত্রদের একটা ভালো পথ পাওয়ার জন্য। আমি এখানে একটা সার্কেল আছে, যারা কমিটি করে তাদের যে একটা সার্কেল, যে একটা সিন্ডিকেট, সেটার ভিতরে আসলে আমি প্রবেশ করতে পারি নাই। ওদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেটা আমি ফুলফিল করতে পারি না বলে আমি তখন গুম থেকে ফেরত আসার পরে ম্যাডাম ওদেরকে বলেছিল ছেলেটা গুম থেকে ফেরত এসেছে, হ্যাঁ, আমি জেনেছি একটা মাধ্যমে তাকে একটা ভালো পদ দিও, কিন্তু আমাকে সেভাবে পদায়ন করা হয়নি। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।